হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজ থেকে শুরু করব ভারতের নদ নদী ইন্ডিয়ান জিওগ্রাফি এই টপিকের যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চলছিল। আজকে 9 নম্বর ক্লাসে আমরা ভারতের নদ নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। তবে এই ভারতের নদ নদী আলোচনা করার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার, সেগুলো দেখে নেব এক ঝলকে। যেমন দেখো, পৃথিবীর প্রায় 97% জল কি? তো লবণাক্ত জল রয়েছে 97%, আর স্বাদু জল মাত্র 3%, এটা মনে রাখবে। তারপরে ভারতের মোট ব্যবহারযোগ্য জলের মধ্যে 61% হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে যে জল রয়েছে সেটা হচ্ছে মাত্র 61%। আর ভূগর্ভস্থ জল অর্থাৎ যেটা মাটির ভিতর থেকে পাওয়া যায় সেটা হচ্ছে 38%। এই চারটি পয়েন্ট কিন্তু মনে রাখবে। 97% হচ্ছে লবণাক্ত জল, 3% হচ্ছে স্বাদু জল, এবং ব্যবহারযোগ্য জলের 61% ভূপৃষ্ঠস্থ জল এবং 38% ভূগর্ভস্থ জল। ঠিক আছে, এবার শুরু করছি ভারতের নদ নদী। প্রথমে বলতে হবে যে গঙ্গা নদী ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠ জলের উৎস। গঙ্গা হচ্ছে ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠ জলের উৎস। এছাড়াও রয়েছে সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা উল্লেখযোগ্য, আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে গঙ্গা নদী। তো ভারতের এই যে নদ নদী রয়েছে এটিকে মূলত দুইটি ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। একটা উত্তর ভারতের নদ নদী, অপরটি হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের যে নদ নদী রয়েছে এগুলো মূলত উত্তর ভারতের হিমবাহের বরফ গলা জলে এবং বৃষ্টির জলে পুষ্ট। মনে রাখবে, বরফ গলা জলে এবং বৃষ্টির জলে পুষ্ট কোনগুলো? উত্তর ভারতের নদ নদী। আর উত্তর ভারতের এই নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, যমুনা, গোমতী প্রভৃতি। ঠিক আছে। আর দক্ষিণ ভারতের নদ নদী এগুলো কিন্তু বেশিরভাগ বৃষ্টির জলে পুষ্ট। মনে রাখবে, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোনগুলি বরফ গলা জলে পুষ্ট এবং কোনগুলি কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যদি বলা হয় তো গোদাবরী হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে, ভারতের প্রধান জল বিভাজিকা হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতকে বলা হয় ভারতের প্রধান জল বিভাজিকা। ঠিক আছে, এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে মনে রাখবে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে বিভাজনকারী জল বিভাজিকা কোনটি? তো বিন্ধ্য পর্বত। উত্তর এবং দক্ষিণ ভারতের যে নদ নদী রয়েছে তাদেরকে জল বিভাজিকার কাজ করে কোন পর্বত? তো বিন্ধ্য পর্বত। আর ভারতের প্রধান জল বিভাজিকা কোনটি? হিমালয় পর্বত। ঠিক আছে, এবার দেখো, এই যে দক্ষিণ ভারতের নদ নদী যা বৃষ্টি জলে পুষ্ট, এই দক্ষিণ ভারতের নদ নদী আবার দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, অপরটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার। আর দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে রয়েছে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, সারাবতী। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাকে ডাইরেক্ট প্রশ্ন দিবে নিচের কোনটি পূর্ব বাহিনী নদী, কোনটি পশ্চিম বাহিনী নদী, উত্তর ভারত, দক্ষিণ ভারত, এইভাবে অবশ্যই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর উত্তর এবং দক্ষিণ ভারতের যে নদ নদীর মধ্যে প্রধান পার্থক্য রয়েছে, মনে রাখবে যে উত্তর ভারতের নদীগুলি কিন্তু বেশিরভাগ হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে, আর দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীগুলি পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি। তারপরে দেখো যে উত্তর ভারতের নদ নদীগুলো কিন্তু একটু বড় এবং বেশিরভাগ কি নদী কিন্তু আদর্শ নদী, আর দক্ষিণ ভারতের নদীগুলো কি সবটি আদর্শ নয় এবং আকারে ছোট। তারপরে উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হয় প্রধানত, আর দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে কিন্তু পুষ্ট হয়। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, উত্তর ভারতের সব নদীতে কিন্তু বদ্বীপ দেখা যায়। এই পয়েন্টটা মনে রাখবে, উত্তর ভারতের সব নদীতে কিন্তু বদ্বীপ দেখতে পাওয়া যায়, কিন্তু দক্ষিণ ভারতের সব নদীতে কিন্তু বদ্বীপ দেখতে পাওয়া যায় না। কি দেখো, পশ্চিম বাহিনী নদীর বদ্বীপ নেই। দক্ষিণ ভারতের মধ্যে রয়েছে
পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী। তার মধ্যে পশ্চিম বাহিনী নদীর কিন্তু কোনো বদ্বীপ নেই। ঠিক আছে, এগুলো পয়েন্টে মনে রাখবে। এবার দেখো 3টা ইম্পর্টেন্ট তথ্য জানতে হবে। কি কি ইম্পর্টেন্ট তথ্য? নিত্যবহ নদী, অনিত্যবহ নদী এবং অন্তর্বাহিনী নদী। নিত্যবহ নদী, উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, ফলে কি হয়, সারা বছর নদীতে জল প্রবাহিত হয়। এই জন্য একে বলা হয় নিত্যবহ, অর্থাৎ সারা বছরই জল থাকে। ঠিক আছে, তো যে নদীগুলি সারা বছর জল থাকে অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট তাকে নিত্যবহ নদী বলে। ঠিক আছে, আর অনিত্যবহ নদী হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে না। ঠিক আছে, আর অন্তর্বাহিনী নদী হচ্ছে যে সমস্ত নদী দেশের মধ্যে কোনো স্থান থেকে সৃষ্টি হওয়ার পর অন্য কোনো দেশে না গিয়ে দেশের মধ্যেই কোনো জলাশয় বা হ্রদে কিন্তু পতিত হয়, তখন তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। যেমন লুনি নদী ইম্পর্টেন্ট, ভারতের সবচেয়ে লম্বা অন্তর্বাহিনী নদী। লুনি নদী ছাড়াও মনে রাখবে ঘরঘরা, রূপনগর এগুলো কিন্তু অন্তর্বাহিনী নদী ভারতের। আর এই লুনি নদী কী হয়েছে, কচ্ছের রানে, গুজরাটের কাছে দেখবে কচ্ছের রান রয়েছে, ওইখানে কিন্তু পতিত হয়েছে। তারপর কিছু ইম্পর্টেন্ট তথ্য, যেমন উত্তর ভারতের নদ নদীগুলি নিত্যবহ হওয়ার কারণ কি? কারণ নদীগুলি হিমবাহের বরফ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলেও কিন্তু পুষ্ট, দুটোই কিন্তু একসাথে হয়। তারপরে দেখো ভারতের একটি দক্ষিণ বাহিনী নদীর নাম। তো ভারতের দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে সবরমতী নদী, মাহি নদী, গঙ্গা, এগুলো কিন্তু ভারতের দক্ষিণ বাহিনী নদী, অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু বাহিত হয়। তারপর পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে, ত্রাসের নদী নামে পরিচিত তিস্তা নদী, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। তোমরা এগুলো সকলেই জানো, তুমি একবার দেখে নাও। ঠিক আছে, তারপর দেখো উত্তর ভারতের নদ নদীর মধ্যে যে ইম্পর্টেন্ট নদী রয়েছে সেগুলো সম্পর্কে দেখে নেব, এবং এই নদীগুলো থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দেবো। তো দেখো প্রথমে হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার। উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। পতনস্থল কোথায়? বঙ্গোপসাগর। আর প্রবাহটা দক্ষিণবাহী। গঙ্গা নদী হচ্ছে একটি দক্ষিণবাহী নদী। আর গঙ্গার যে উপনদী রয়েছে তার মধ্যে বাম তীরের উপনদীর মধ্যে রয়েছে গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক। আর ডান তীরের মধ্যে রয়েছে যমুনা, সোন। এবং যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী। ঠিক আছে, এই উপনদীর সম্পর্কে একটা ক্লাস করানো হয়েছে স্ট্যাটিক জিকের, তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তারপরে দেখো বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অবস্থিত কোথায়? তো এই গঙ্গার ইসে। ঠিক আছে, বাঁধ, তেহরি বাঁধ। ভাগীরথী নদীর উপর রয়েছে তেহরি বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ। আর মনে রাখবে গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। তারপর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হচ্ছে এই গঙ্গা নদী। ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। মনে রাখবে দেবপ্রয়াগ, ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ। দেবপ্রয়াগ কি? ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহ। তারপর ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহকে কিন্তু আমরা কি বলি? গঙ্গা বলে থাকি। গঙ্গার বৃহত্তম উপনদী হচ্ছে যমুনা, যা ডান তীরের উপনদী। আর গঙ্গার বাম তীরের উপনদী হচ্ছে গণ্ডক, ঘরঘরা। ঠিক আছে, এগুলো গঙ্গা যমুনা দোয়াব। মনে রাখবে গঙ্গা যমুনা দোয়াব ভারতের বৃহত্তম দোয়াব অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা একটি আদর্শ নদীর উদাহরণ। এছাড়াও মনে রাখবে মুর্শিদাবাদের কাছে যে মিঠিপুর রয়েছে সেখানে গঙ্গা কিন্তু একটি প্রধান শাখা পদ্মা, যেটা পদ্মা নামে কী করেছে বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে মুর্শিদাবাদের কাছে। ঠিক আছে, এবার গঙ্গা নদীর গতিপথ তোমরা দেখে নিবে, জাস্ট অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু যেটা যেটা পড়বে সেটা আমি বলে দেবো। যেমন রুদ্রপ্রয়াগটা কি দেখবে। ঠিক আছে, দেখো কেদারনাথ থেকে সৃষ্টি মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে কী করেছে? অলকানন্দার সাথে কিন্তু মিলিত হয়েছে। তাহলে মন্দাকিনী অলকানন্দার সাথে মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। এই পয়েন্টটা মনে রাখবে। তারপর দেখবে অলকানন্দা এবং ভাগীরথী নদী দেবপ্রয়াগের কাছে কিন্তু মিলিত হয়েছে।
আর গঙ্গা নামকরণ করেছে। এবার দেখো, দক্ষিণে প্রবাহিত হওয়ার পর ঋষিকেশ হয়ে হরিদ্বারে কিন্তু উচ্চগতি সম্পন্ন হয়, এইটা মনে রাখবে হরিদ্বারে। আর মধ্যগতির মধ্যে দেখো, হরিদ্বার থেকে রাজমহল পাহাড়, এটা গঙ্গার মধ্যগতি, ঠিক আছে। আর নিম্নগতি রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর। জাস্ট একবার দেখে নেবে, এটা দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো কি পড়তে হবে, ভাগীরথী যেটা নবদ্বীপ পর্যন্ত রয়েছে, ভাগীরথী এবং হুগলি, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর, এই শাখাটি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানে প্রবেশ করেছে। গঙ্গার ভাগীরথী এবং হুগলি এই শাখাটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আর গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম অবস্থিত হয়েছে কোথায়? এলাহাবাদে। অর্থাৎ এলাহাবাদের কাছে গঙ্গা নদী যমুনা নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ইম্পর্টেন্ট নদী সিন্ধু নদী। সিন্ধু নদীর থেকে কি কি পড়ব? তো সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে সিংখাবাপ, ঠিক আছে, সিংখাবাপ হিমবাহ থেকে। কোথায় পতিত হয়েছে? আরব সাগরে। সিন্ধু নদী ভারতের একটি পশ্চিম বাহিনী নদী, মনে রাখবে পশ্চিম বাহিনী নদী। আর সিন্ধুর প্রধান যে উপনদী রয়েছে শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এই যে 5টি নদী একে বলা হয় পঞ্চনদ, ঠিক আছে। তারপরে দেখো বাঁধ, ভাকরা নাঙ্গাল, শতদ্র নদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ, মনে রাখবে। তারপর তিব্বতের মানস সরোবরের কাছে কী হচ্ছে? সিংখাবাপ হিমবাহ থেকে কিন্তু এই সিন্ধু নদীর উৎপত্তি। কোথায়? মানস সরোবরের নিকট সিংখাবাপ হিমবাহ থেকে। তারপর মনে রাখবে ভারতের লাদাখ এবং জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করার পর করাচির কাছে আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। সিন্ধুর 5টি উপনদীর দ্বারা পাঞ্জাবে যে সমভূমি গঠিত হয়েছে, এই জন্য পঞ্চনদের দেশ বলা হয় কাকে? পাঞ্জাবকে। সিন্ধুর 5টি উপনদীর দ্বারা পাঞ্জাব সমভূমি গঠিত হয়েছে, এই জন্য কী বলা হয়? পাঞ্জাবকে পঞ্চনদের দেশ। এখানে পঞ্চদোয়াবও কিন্তু রয়েছে। তারপর দেখো সিন্ধুর উপনদী শতদ্র নদীতে ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। কোথায়? সিন্ধুর উপনদী শতদ্র নদীতে ভারতের ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। কীরকম? না বহুমুখী নদী পরিকল্পনা, মনে রাখবে ইম্পর্টেন্ট পয়েন্টটা। তারপর দেখো ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে চেমায়ংদুং হিমবাহ, মনে রাখবে চেমায়ংদুং হিমবাহ। এটার পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। আর ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের পূর্ব দক্ষিণ বাহিনী নদী, অর্থাৎ প্রথমে পূর্ব দিকে তারপর দক্ষিণ দিকে বাহিত হয়েছে। ব্রহ্মপুত্রের উপনদীর মধ্যে রয়েছে মানস, তিস্তা, সুবর্ণশিরি, ইম্পর্টেন্ট। বদ্বীপ সৃষ্টি হয়েছে এই ব্রহ্মপুত্র নদীতে, কিন্তু বদ্বীপ রয়েছে। তিব্বতের মানস সরোবরের 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে চেমায়ংদুং হিমবাহ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। আর এখানে তিব্বতের কাছে এই ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত, মনে রাখবে সাংপো নামে পরিচিত, ঠিক আছে। তারপর দেখো ব্রহ্মপুত্র নদী তিব্বতে যেমন সাংপো নামে পরিচিত, ঠিক তেমনই যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে, ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে যখন প্রবেশ করে এই ব্রহ্মপুত্র নদীতে, তখন ডিহং নাম নিয়েছে। আবার যখন আসামে ঢুকছে তখন কিন্তু দিবং নাম নিয়েছে। তো ডিহং আর ডিবং কি মনে রাখবে ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম নদী খাত সাংপো, মনে রাখবে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অবস্থিত। তো পৃথিবীর বৃহত্তম নদী খাতের নাম কি? সাংপো, যেটা ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। তারপর দেখো ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ, মনে রাখবে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ কোথায় রয়েছে? তো এই ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অবস্থিত। তারপর দেখো মনে রাখবে গঙ্গার ডান তীরের বৃহত্তম উপনদীর নাম যমুনা। গঙ্গা নদী ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব ভারতের বৃহত্তম দোয়াব নামে পরিচিত। গঙ্গা নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে রয়েছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা, ঠিক আছে। মোটামুটি ইম্পর্টেন্ট এই যে টপিকটা বললাম, এই টপিকের মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সবগুলো আলোচনা করলাম। পরের দিন আমরা দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে ডিটেলস আলোচনা করব।
যদি এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।